করোনার ধাক্কায় ফের বিপর্যস্ত বিমান যোগাযোগ। এবার ওমানের সাথে সব ফ্লাইট বাতিল বিমানের। যুক্তরাজ্যের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। প্রকাশ্যে করোনা টিকা নিলেন বাইডেন। যুক্তরাষ্ট্রের পর ইইউ কমিশনেও ফাইজারের চূড়ান্ত অনুমোদন। ভ্যাকসিনের চালানে হামলার আশঙ্কা ইন্টারপোলের। পিকে হালদারকে গ্রেপ্তারের কাজ শুরু ইন্টারপোলের। তদন্ত চলছে তথ্য দুদকের। পাপুলার স্ত্রী ও মেয়েকে 28 ডিসেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের। স্বাধীনতার মূল চেতনাকে ধ্বংস করে একদলীয় শাসনের দিকে যাচ্ছে সরকার। মন্তব্য ফখরুলের। বিএনপিতে গণতন্ত্রের বালাই নেই বললেন কাদের। দুর্নীতি আর অর্থের দাপটকে রাজনীতি থেকে ধুয়ে ফেলতে দরকার আমূল পরিবর্তন, মত কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিম। পাথরকুয়ারি খুলে দেওয়ার দাবিতে সিলেটে 72 ঘন্টার পরিবহন ধর্মঘট। সব রুটে যান চলাচল বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ। এবং করোনার ধাক্কা কাটিয়ে মাঠে ফিরছে ঘরোয়া ফুটবল। ফেডারেশন কাপ শুরু হচ্ছে আজ। প্রথম ম্যাচে বসুন্ধরার প্রতিপক্ষ রহমতগঞ্জ। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 দিনের সংবাদে, সাথে আছি আমি আরিফা হোসেন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। করোনার ধাক্কায় ফের বিপর্যস্ত বিমান যোগাযোগ। সৌদি আরবের পর এবার ওমানের সঙ্গে বিমান চলাচল বন্ধ করল বিমান বাংলাদেশ। আপাতত মাস্কটগামী সব ফ্লাইট বন্ধ করল বিমান। পুনরায় চালু হলে যাদের টিকিট কাটা আছে তারা অগ্রাধিকার পাবে বলেও জানানো হয়। এদিকে সৌদি আরব ও ওমান সহ মধ্যপ্রাচ্যের 3 দেশ ফ্লাইট বন্ধ রাখায় বিপাকে পড়েছেন যাত্রীরা। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তারা বলেছেন, আগে থেকে কিছু না জানানো এখন দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। এদিকে এরই মধ্যে যুক্তরাজ্যের সাথে বিমান যোগাযোগ বন্ধ করেছে 40টিরও বেশি দেশ। তবে বাংলাদেশ তাদের সঙ্গে ফ্লাইট বন্ধ করবে কিনা সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে পর্যবেক্ষণ চলছে। পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক। আমরা রাত্রে যখন জানতে পারলাম না যে এখানে যে আজকে যে বিমান যে বন্ধ হবে, কিন্তু আমরা রাত এখানে সকাল 7টা বা 7:30টার দিকে আসার পরে এখানে কিছু ম্যানেজার আসছে, ওনারা আসে আমাদেরকে জানাইতেছে যে এখানে আমাদের বিমান ক্যান্সেল করা হয়েছে কুয়েতের। তো তখন তো কালকে আমরা জানতে পারছি শুধু একমাত্র শুধু সৌদি আরবের বিমানটা বন্ধ ছিল, আর কোনো বিমান বাতিল করা হয়নি। আমাদেরকে এখানে আসার পরে জানানো হয়েছে এখানে আমরা ভোগান্তিতে পড়ছি। আমরা কোনো দেশের সাথে ফ্লাইট পরিচালনা বন্ধ করিনি। তারা যেহেতু আমাদের এক্সেস দিচ্ছে না, সে কারণে আমাদের বিমান যেতে পারছে না। এটা হলো বিষয়। আমরা মধ্যপ্রাচ্য বন্ধ করিনি, তারা তাদেরটা বন্ধ করে দিয়েছে বলে আমাদের বিমান যেতে পারছে না। দেশে যে সমস্ত ফ্লাইটগুলো বন্ধ হয়েছে, যাদের ভোগান্তি হয়েছে, আমরা আন্তরিকভাবে দুঃখিত। এটা তো আমাদের এখতিয়ার বহির্ভূত। তবে আমরা যেটা করতে পারি, তাদেরকে কোনো রকম ফি ছাড়াই তাদেরকে যখন পরিস্থিতি স্বাভাবিক হবে আমরা এই টিকিটটা আবার রিইস্যু করে দেব তাদেরকে। তখন তারা কোনো রকম বাড়তি পয়সা ছাড়া কিন্তু আবার যেতে পারবে। বিস্তারিত জানাতে সিভিল এভিয়েশন অফিস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লাকমিনা জেসমিন সোমা। সোমা, ফ্লাইট বন্ধে কি প্রভাব পড়বে এবং সিভিল এভিয়েশন কর্তৃপক্ষই বা কি বলছে এই বিষয়ে? ধন্যবাদ। কিছুক্ষণ আগে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান তিনি গণমাধ্যমে ব্রিফ করেছেন, কয়েকটি গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি প্রথমত যে বিষয়টি জানিয়েছেন যে যুক্তরাজ্যের বিভিন্ন দেশ যুক্তরাজ্যের সাথে ফ্লাইট বন্ধ করলেও বাংলাদেশে এখনো পর্যন্ত এমন কোনো সিদ্ধান্ত নেয়নি বা এরকম কোনো পরিকল্পনাও সরকারের হাতে কিন্তু নেই। একই সাথে তিনি আরও যে তথ্যগুলো জানিয়েছেন, বলেছেন যে গত এক সপ্তাহে বাংলাদেশ বিমান সহ আরও 3টি এয়ারলাইন্স কিন্তু এ পর্যন্ত প্রায় 42টি ফ্লাইট ক্যান্সেল করেছে এবং এর মধ্যে আপনি জানেন যে সৌদি আরবের 21টি ফ্লাইট বাংলাদেশ বিমানের এবং একই সাথে কুয়েতের 13টি এবং ওমানের কিন্তু 5টি ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে। এবং এই যাদের ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে সেই ক্ষেত্রে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে যে এটি একেবারেই সেই দেশের সিদ্ধান্ত এবং একই সাথে তবে এখানে এয়ারলাইন্স কোম্পানিগুলোর একটি দায়িত্বশীল আচরণের কথা বলা হয়েছে যে যাতে যাত্রীদেরকে তাদেরকে কিছুক্ষণ আগেই বা এই সিদ্ধান্ত গ্রহণের পর এই
ক্যান্সেল করার বিষয়টি তাদেরকে সঠিক সময়ে জানিয়ে দেওয়া হয় সেই বিষয়টি অনুরোধ করেছেন এবং যারা এই ধরনের পদক্ষেপ না নেবেন তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা এরই মধ্যে আর্থিকভাবে নেওয়া হয়েছে এবং পরবর্তীতেও তিনি যাতে এই ধরনের ব্যবস্থা নেওয়া হবে এমনটি বলেছেন। একই সাথে করোনার দ্বিতীয় যে ঢেউ সেই ঢেউ সামাল দিতে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বলছে স্বাস্থ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং এই আন্তঃসংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মাধ্যমে তারা চেষ্টা করছেন মোকাবেলার এবং একই সাথে তিনি আভাস দিয়েছেন সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেছেন যে বিশেষ করে যুক্তরাজ্য থেকে যে ফ্লাইটগুলো আসবে বা যেসব দেশে করোনা পরিস্থিতি কিছুটা খারাপ অবস্থার মধ্যে রয়েছে সেই সব দেশ থেকে যেসব ফ্লাইটগুলো আসবে সেই সব ফ্লাইটের যাত্রীদেরকে সতর্কতার সাথে বাড়তি সতর্কতার সাথে তাদেরকে স্ক্রিনিং করা হবে এবং একই সাথে তিনি জানিয়েছেন যে এরই মধ্যে তারা যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু প্রত্যেক যাত্রীকেই যারা বাংলাদেশ থেকে যাচ্ছেন বা বাংলাদেশে যারা আসছেন প্রত্যেকের কিন্তু করোনা টেস্টের সার্টিফিকেট বা পিসিআর সার্টিফিকেট তাদেরকে নিয়ে আসা বাধ্যতামূলক করা হয়েছে এবং একই সাথে এই এয়ারপোর্টে যে বাড়তি সতর্কতা এই করোনার দ্বিতীয় ওয়েভ মোকাবেলায় সেই ব্যবস্থাগুলো তারা নিয়েছেন। তবে এখনো পর্যন্ত যেটি এরই মধ্যে বিমান মন্ত্রণালয়ের সচিব জানিয়েছেন, সিনিয়র সচিব জানিয়েছেন, তার সাথে একই সাথে এই সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যানও কিন্তু বলেছেন যে তারা এখনো পর্যন্ত পুরোপুরি আন্তর্জাতিক ফ্লাইট ক্যান্সেল করা বা স্থগিত করার ব্যাপারে তারা সিদ্ধান্ত নেননি, বরং এই যোগাযোগ অব্যাহত রেখে কিভাবে এই দ্বিতীয় ওয়েভটি আসলে মোকাবেলা করা যায় সে কারণে তারা সেই সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছেন। তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের অফিস থেকে। সোমা, আপনাকে ধন্যবাদ। সিভিল এভিয়েশন সদর দপ্তর থেকে লাকমিনা জেসমিন সোমা আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। মিরপুরের বিআরটিএর কার্যালয়ে দালালদের বিরুদ্ধে চলছে অভিযান, এই বিষয়ে বিস্তারিত জানাতে বিআরটিএর কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলী তালুকদার। আলী, অভিযানের সর্বশেষ তথ্য কি, কাদেরকে আটক করা হচ্ছে এবং আটকের অগ্রগতি সম্পর্কে জানাবেন। ধন্যবাদ আরিফা, আমরা দীর্ঘদিন ধরে জেনে আসছি যে আসলে এই মিরপুরের যে বিআরটিএ, এই বিআরটিকে ঘিরে কিন্তু অসংখ্য দালাল চক্র গড়ে উঠেছে এবং তাদের যে দৌরাত্ম্য, সেই দৌরাত্ম্যে সাধারণ যারা এই বিআরটিতে আসেন কাজ করতে তারা কিন্তু দুর্ভোগের শিকার হন এবং এই দুর্ভোগ কমানোর জন্যই কিন্তু বিআরটিএর কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু বিআরটিএর যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের আলম তিনি কিন্তু সকাল থেকে অভিযান পরিচালনা করে আসছেন এবং সেই অভিযানের পরিচালনার মধ্য দিয়ে আমরা সকালে দেখেছি যে চার দালালকে তারা আটক করে তাদেরকে বিনাশ্রম বিভিন্ন মেয়াদে তাদেরকে কারাদণ্ড দিয়েছেন। তো এর মধ্যে যে দালাল চক্রের পেছনে যে কারা জড়িত এবং এর পেছনে যারা মূল হোতা তাদেরকে ধরতে কিন্তু এই বিআরটি এর যারা কর্তৃপক্ষ তারা কিন্তু যেই তৎপরতা শুরু করেছিল তার অংশ হিসেবে একটি ড্রাইভিং শেখানোর যে ট্রেনিং সেন্টার সেটার আড়ালে তারা যেইভাবে এই ভুয়া কাগজপত্র এবং বিআরটির যেই দালাল চক্রের যে নিয়ন্ত্রণ তারা করে আসছেন দীর্ঘদিন যাবৎ সেই একটি চক্রকে কিন্তু তারা এর মধ্যে তাদেরকে আটক করেছেন এবং এর মধ্যে তাদেরকে কিন্তু আইনগত যে ব্যবস্থা সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো এর মধ্যে যিনি এই অভিযান পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের আলম, তার সাথে একটু জিজ্ঞেস করব যে এই বিষয়গুলো সম্পর্কে যদি একটু বলতেন যে যাকে আটক করলেন তার সম্পর্কে। আচ্ছা, আমরা অনেকদিন ধরে জেনে আসছি যে এখানে বেশ কিছু ড্রাইভিং স্কুল এবং বেশ কিছু ফটোকপির দোকান তারা এই মানুষকে নানাভাবে হয়রানি করে এবং ড্রাইভিং লাইসেন্স করিয়ে দেয় এবং লাইসেন্স দ্বারা করিয়ে দেয় মানুষের মোটা অঙ্কের টাকা দাবি করে বিভিন্নভাবে হয়রানি করে এবং তাদের যে নিয়ম অনুযায়ী যে লাইসেন্স করার নিয়ম আমাদের আইন বা বিধি অনুযায়ী তার কোনো তোয়াক্কা না করে তারা এই কাজগুলো নেয়। এখন তার ব্যাপারে কি করবেন আপনারা? এখন আমরা তার কাগজপত্র জব্দ করেছি, তার একটি আমরা আইডি কার্ড পেয়েছি। এই আইডি কার্ডটি সেনাবাহিনী কর্মরত ব্যক্তির পরিচয়। তো আইডি কার্ডটি আসলে আমাদের কাছে জাল মনে হচ্ছে, আমরা একটি পরীক্ষা নিরীক্ষা করব। তাহলে আমরা আইনগত ব্যবস্থা নিব এবং তার যে আরো কিছু কাগজ পাওয়া গিয়েছে লাইসেন্সের জব্দ করেছি, আমরা এগুলো প্রমাণ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিব। শুনছিলেন আরিফা যে বললেন যে তার যে ভুয়া কাগজপত্র এবং বিভিন্ন যেই এই ধরনের চক্রা কাজের পেছনে কি কি তার সরঞ্জামাদি রয়েছে সেগুলো কিন্তু এর মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট জব্দ করেছেন এবং পরবর্তীতে তার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবেন। তো এই বিআরটি এর যে অভিযান, এই অভিযান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। আরিফা। আলী, আপনাকে ধন্যবাদ। আলী মিরপুরের বিআরটিএ কার্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। করোনার নতুন রূপ নিয়ে দেশে দেশে বাড়ছে ভ্রমণ সতর্কতা।
আবারও বিচ্ছিন্ন হয়ে পড়ছে বিশ্বের বিমান যোগাযোগ ব্যবস্থা। ব্রিটেন ছাড়াও আরও অন্তত 5টি দেশে ছড়িয়েছে করোনার নতুন স্ট্রেন। ভারতেও আন্তর্জাতিক ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে। আর যুক্তরাষ্ট্রে করোনা ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসা খাতকে ঘুরে দাঁড়াতে $900 বিলিয়ন কোভিড রিলিফ প্যাকেজ অনুমোদন দিয়েছে মার্কিন সংসদের নিম্নকক্ষ। এদিকে করোনায় বিশ্বে মোট আক্রান্ত ছাড়ল 7,76,00,000 আর মোট মৃত্যু হয়েছে 17,08,000-এর বেশি মানুষের। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। চোখে মুখে আবারও আতঙ্ক আর উৎকণ্ঠার ছাপ। যুক্তরাজ্যে করোনা ভাইরাসের নতুন ধরন শনাক্তের পর ফিকে হচ্ছে বড়দিনের উৎসব। দেশটির সঙ্গে সীমান্ত ও ফ্লাইট বন্ধ করে দিয়েছে অন্তত 40টি দেশ। ফলে কার্যত বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে দেশটি। এমনকি খাদ্য সংকটের আভাস পেয়েই মন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। আমাদের সাথে ইউরোপের বেশ কিছু সীমানা বন্ধ। আমি দেশগুলোর উদ্বেগ বুঝছি। সীমান্ত এলাকা বন্ধ হলেও আমি আশা করি খাবার, ঔষধ সবকিছু আমদানি ঠিকঠাক চলবে। তবে ব্রিটেনে শনাক্ত হওয়া করোনার নতুন প্রজাতি যে খুব বেশি প্রাণঘাতী বা ভ্যাকসিনের সঙ্গে বিভিন্নভাবে প্রতিক্রিয়া দেখাবে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে করোনার নতুন প্রজাতির সংক্রমণ ঠেকাতে যুক্তরাজ্যের সাথে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে ভারতও। এমনকি ভারতের মহারাষ্ট্রে জারি করা হয়েছে রাতের কারফিউ। এর আগে একই কারণে জার্মানি, ফ্রান্স, ইতালি, কানাডার মতো দেশগুলো ব্রিটেনের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করার ঘোষণা দেয়। সৌদি এবং ওমান সকল আন্তর্জাতিক ফ্লাইট 1 সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে। বড়দিন ও নতুন বছরে করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে আবারও সম্পূর্ণ লকডাউনে যাচ্ছে ইতালি। আর মার্কিন সংসদের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে $900 বিলিয়ন করোনা রিলিফ প্যাকেজ অনুমোদন দেওয়া হয়েছে। করোনার কারণে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসা খাতকে ঘুরে দাঁড়াতে টিকা পরিবেশনের সহায়তা দেওয়া ছাড়াও বিভিন্ন খাতে বড় অঙ্কের অর্থ ব্যয় করা হবে এই প্যাকেজ থেকে। এদিকে ব্রিটেনে একদিনে 33,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়াও যুক্তরাষ্ট্রে শনাক্ত করা হয়েছে 1,78,000-এর বেশি মানুষ। মাসুদ রানা, নিউজ 24। ফাইজারের পর এবার যুক্তরাষ্ট্রে সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে মডার্নার টিকাদান কর্মসূচি। একই দিনে প্রকাশ্যে ফাইজারের করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউরোপীয় কমিশনও টিকাটিকে দিয়েছে চূড়ান্ত অনুমোদন। এদিকে প্রথম এশীয় দেশ হিসেবে ফাইজার বায়োএনটেকের করোনা টিকা হাতে পেয়েছে সিঙ্গাপুর। আর প্রায় 10 লাখ মানুষের উপর প্রয়োগের পর নিজেদের ভ্যাকসিনকে নিরাপদ ও কার্যকর বলে দাবি করেছে চীন। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। করোনা সংক্রমণের শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে এবার শুরু হলো দ্বিতীয় অনুমোদিত ভ্যাকসিন মডার্নার টিকাদান কর্মসূচি। অনুমোদনের পরপরই সোমবার মার্কিন চিকিৎসা কেন্দ্রগুলোতে চালান পৌঁছে যায় ভ্যাকসিনটির। প্রয়োগ শুরু হয় সম্মুখ সারির স্বাস্থ্যকর্মীদের ওপর। একই দিনে ক্যামেরার সামনে প্রকাশ্যে ফাইজার বায়োএনটেকের করোনা ভ্যাকসিনটির প্রথম ডোজ নিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার ডেলাওয়ারের ক্রিশ্চিয়ান হাসপাতালে প্রোগ্রামটি সরাসরি লাইভ সম্প্রচার করা হয়। আমি শুধু এটাই বলতে চাই, বিজ্ঞানী, সম্মুখ সারির কর্মীরা এবং যারা ক্লিনিক্যাল কাজে নিয়োজিত ছিলেন সবার কাছেই আমরা কৃতজ্ঞ। ফাইজারের টিকাকে সোমবার ইউরোপীয় ঔষধ নিয়ন্ত্রক ইএমএ অনুমোদন দেওয়ার পর ইউরোপীয় কমিশনের পক্ষ থেকেও এলো চূড়ান্ত অনুমোদন। করোনার নতুন বৈশিষ্ট্যের বিরুদ্ধেও ফাইজারের ভ্যাকসিন কার্যকর বলে দাবি করছে জার্মান কোম্পানি বায়োএনটেক। সোমবার এশিয়ার প্রথম দেশ হিসেবে টিকাটি হাতে পেয়েছে সিঙ্গাপুর। এদিকে প্রায় 10 লাখ লোকের শরীরে প্রয়োগের পর এবার নিজেদের টিকাকে করোনা মোকাবেলায় নিরাপদ ও কার্যকর বলে দাবি করছে চীন। তাদের করোনাভ্যাক টিকাকে যৌথভাবে কিনতে ব্রাজিলের সাও পাওলোর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে রিও ডি জেনেরিও কর্তৃপক্ষ। অন্যদিকে করোনা টিকা আবিষ্কারের পর বিশ্বজুড়ে অপরাধ বেড়ে যাওয়ার আশঙ্কা করছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন ইন্টারপোল। ভ্যাকসিনের চালানেও হামলা হতে পারে বলে মন্তব্য করেছেন সংস্থাটির মহাসচিব জার্গেন স্টক। নিবিড় আমিন, নিউজ 24। 3600 কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়া পিকে হালদারকে গ্রেপ্তারে কাজ শুরু করেছে ইন্টারপোল। তার বিরুদ্ধে চলা তদন্ত অব্যাহত রেখেছে দুদক। আজ হাইকোর্টে সাংবাদিকদের প্রশ্নে এমন কথা জানিয়েছেন
দুদকের আইনজীবী এই বিষয়ে গণমাধ্যমে আসা প্রতিবেদন বিবেচনায় নিয়ে গত 19 নভেম্বর বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ শতপ্রণোদিত রুল দিয়ে পিকে হালদারকে দেশে ফিরিয়ে আনতে ও গ্রেপ্তারের পদক্ষেপের বিষয়ে লিখিতভাবে দুদক চেয়ারম্যান সহ বিবাদীদের জানাতে বলেন। এর ধারাবাহিকতায় 9 ডিসেম্বর বিষয়টি আদালতে ওঠে। সেদিন আদালত পিকে হালদারের বিরুদ্ধে দুদকের করা মামলার তদন্ত ও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইন্টারপোলের কাছে পাঠানোর অগ্রগতি জানতে নির্দেশ দেন। উচ্চ আদালতে 3 জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য আছে। অবৈধ সম্পদ অর্জন ও টাকা পাচারের অভিযোগে দুদকের মামলায় এমপি পাপুলের স্ত্রী ও মেয়েকে আগামী 28 ডিসেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার সকালে হাইকোর্টের একটি ভার্চুয়াল বেঞ্চে আদেশ দেন। এর আগে গত 28 নভেম্বর অবৈধ সম্পদ অর্জন ও টাকা পাচারের মামলায় কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলাম হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন। পাপুল কুয়েতে গ্রেফতার হওয়ার পর গত 11 নভেম্বর তিনি সহ তার স্ত্রী এমপি সেলিনা, শালিকা জেসমিন প্রধান এবং মেয়ে ওয়াফা ইসলামের বিরুদ্ধে একটি মামলা করে দুদক। শহীদুল্লাহ ইসলাম পাপুল এমপি স্ত্রী সেলিনা ইসলাম এমপি এবং তার মেয়ে ওয়াফা ইসলাম গত 10 ডিসেম্বর ওনারা হাইকোর্ট থেকে একটা ডাইরেকশন নিয়েছিলেন 10 দিনের মধ্যেই বিচারিক আদালতে আত্মসমর্পণ করার জন্য। সেক্ষেত্রে ওনারা ওখানে 20 তারিখ আবেদনও করেছিলেন, কিন্তু কোর্ট ইতিমধ্যে ভ্যাকেশন কোর্ট চলতেছে, এটা কারেকশন করে দেওয়া হয়েছে এবং কয়েকটা দিন সময় দিয়ে 28 ডিসেম্বরের মধ্যে সারেন্ডার করতে বলছে। দিনাজপুরে ফুলবাড়িতে পণ্যবাহী ট্রেন ও ট্রাকের সংঘর্ষে দায়িত্বরত গেটম্যান মারা গেছেন। নিহতের নাম সুশান্ত কুমার দাস। তার বাড়ি পাবনার ঈশ্বরদীতে। সোমবার মধ্যরাতে রেল স্টেশনের 1 নং গেইটে এই ঘটনা ঘটে। স্টেশন মাস্টার মোহাম্মদ ইসরাফিল সরকার জানান, খুলনা থেকে চিলাহাটিগামী 23 আপ রকেট মেইন ট্রেনটি রাত 1টার দিকে 1 নম্বর লাইনের প্ল্যাটফর্মে নেওয়া হয়। একই সময় 2 নম্বর লাইনের মালবাহী একটি ট্রেনকে অন্য লাইনে নেওয়ার জন্য লাইন এবং সিগন্যাল দেওয়ার আগেই মালবাহী ট্রেনের চালক 1 নম্বর লাইনে প্রবেশ করেন। এই সময় রেল গেট খোলা থাকা একটি ট্রাকও ঢুকে পড়ে। এতে ট্রাকের নিচে বস্তা চাপা পড়ে গেটম্যান সুশান্ত কুমার দাস মারা যান। আহত অবস্থায় ট্রাক চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর প্রায় 5 ঘন্টা বন্ধ থাকার পর সকাল থেকে 2 নং লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়। স্বাধীনতার মূল চেতনাকে ধ্বংস করে একদলীয় শাসনের দিকে যাচ্ছে সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন 25টি কমিটিতে থাকা নেতাদের নাম ঘোষণা করেন এবং কমিটির কোথাও হাফিজ উদ্দিন আহমেদকে রাখা হয়নি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে দলটি 25টি কমিটি গঠন করেছে। এসব কমিটিতে দলের শীর্ষ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতাদের রাখা হয়েছে, তবে দলের ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদকে রাখা হয়নি। এই সরকার স্বাধীনতার সমস্ত চেতনাকে ধ্বংস করে দিয়েছে। তারা বিচার বিভাগের স্বাধীনতাকে তারা দলীয়করণ করে নষ্ট করেছে এবং দলীয়করণ করছে। তারা অর্থনীতিকে আজকে লুটপাটের অর্থনীতিতে পরিণত করেছে। তারা পার্লামেন্টকে পুরোপুরি একটা অকেজো একটা পার্লামেন্ট তৈরি করেছে এবং নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে। 1991 থেকে 2000 সাল নির্মোহ গণতন্ত্রের যুগে ছিল বাংলাদেশ। এরপর থেকে গণতন্ত্র অবস্থান হারাতে বসেছে, এমন মন্তব্য বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের। বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের প্রধান অনুষঙ্গ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ও জিয়াউর রহমান বাদে বঙ্গবন্ধুর নির্দেশ বাস্তবায়ন সম্ভব হতো না। বিস্তারিত তৌহিদ শান্তর প্রতিবেদনে। লেফটেন্যান্ট ইব্রাহিম তখন পাকিস্তান সেনাবাহিনীর আনকোরা এক তরুণ অফিসার। তার সেনা জীবনের প্রথম যুদ্ধই মুক্তিযুদ্ধ। ঢাকা চট্টগ্রাম সিলেট রেলপথ, আখাউড়া জংশন, সীমান্তের ওপারে ত্রিপুরার রাজধানী আগরতলা। সি কোম্পানির দলনেতা ইব্রাহিম সহযোদ্ধাদের নিয়ে তুমুল এক যুদ্ধে অংশ নেন। 1971 সালের 4 ডিসেম্বর ভোরের আলো ফোটার আগেই মুক্ত হয় আখাউড়া।
যে বঙ্গবন্ধু এবং 1971-এর আওয়ামী লীগ ব্যতীত এই মুক্তিযুদ্ধের কোনো গল্প আলোচনা অকাম্য, অবাস্তব। কিন্তু আওয়ামী লীগ যেহেতু ইনহেরেন্ট একটা বৈরিতা পোষণ করে রণাঙ্গনের মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার বীর উত্তম মেজর জেনারেল জিয়াউর রহমানের বিরুদ্ধে, তারা সকল মুক্তিযোদ্ধাদের প্রতি রণাঙ্গনে যারা ছিল বৈরী হয়ে গেছে। যে রাজনৈতিক বঙ্গবন্ধুর নেতৃত্ব এবং রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের ভূমিকা, এখানে কম্প্রোমাইজের জায়গা নেই। সেনাবাহিনীতে থেকেও স্বাধীন বাংলাদেশে 90-এর গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অবদান রেখেছেন। তাই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামটা আমরা দেখেছি। ওই জন্য ওই 10 বছর সময়কে আমি বলবো পুণ্যবান সময়, নির্মোহ সময়, নির্দোষ সময়, ইনোসেন্ট টাইম। দ্বিতীয়বার যখন বিএনপি আসলো, সেই নির্মোহতা, সেই ইনোসেন্স বা নির্দোষতা ছিল না। 96 থেকে 2001-এর জুলাই পর্যন্ত আওয়ামী লীগ যে নির্মোহ দৃষ্টিতে যে ইনোসেন্স নিয়ে শাসনটা করেছে, সেটা তারা 2009 থেকে আর করতে পারে নাই। মিথ্যা, দুর্নীতি আর অর্থের দাপটকে মানুষের কল্যাণে রাজনীতি থেকে ধুয়ে ফেলতে আমূল পরিবর্তন এবং তুমুল সংস্কার প্রয়োজন মনে করেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিম। টাকা ছাড়া রাজনীতি হবে না, টাকা বানানোর জন্যই রাজনীতি করতে হবে। মিথ্যাকে আশ্রয় করে রাজনীতি করতে হবে, মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্য রাজনীতি করতে হবে। নীতি বলে কোনো জিনিস রাজনীতিতে প্রযোজ্য নয়, দুর্নীতিটাই প্রযোজ্য। এর জন্য এই মুহূর্তে ক্ষমতাসীন সরকার বেশি দায়ী, অন্যেরা কম দায়ী, কিন্তু দায়ী। স্বাধীনতার সুফলে দেশ এগিয়েছে স্বীকার করেন সৈয়দ ইব্রাহিম। আফসোস রেখে বলেন, এর চেয়েও আরো বহুদূর এগোবে দেশ। এমন স্বপ্নে বিভোর থেকেই ভয়কে জয় করে যুদ্ধ জিতেছিলেন। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। নিউজ 24 দিনের সংবাদের সময় হলো একটা বিরতির, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আরো একবার স্বাগত, দেখছেন নিউজ 24 দিনের সংবাদ। সিলেটের সবগুলো পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে 72 ঘন্টার পরিবহন ধর্মঘট পালন করছে বিভাগীয় ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান মালিক ঐক্য পরিষদ। এতে একাত্মতা পোষণ করেছে সিলেটের বাস, মিনিবাস শ্রমিক ইউনিয়ন সহ সব গণপরিবহন মালিক শ্রমিক সংগঠন। ধর্মঘটের আওতায় বন্ধ রয়েছে সিলেটের সব রুটের যান চলাচল। হঠাৎ ডাকা এই ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছে জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষ। মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় মিত্রবাহিনীর সদস্যদের স্মরণে চট্টগ্রামের সীতাকুণ্ডে মৃত্যুঞ্জয় মিত্র ভাস্কর্যের উদ্বোধন করা হয়েছে। সকালে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী ভাস্কর্যটির উদ্বোধন করেন। এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও যুদ্ধকালীন সেক্টর কমান্ডার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, স্থায়ী সাংসদ দিদারুল আলম ও জেলা পরিষদ চেয়ারম্যান MA সালাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 1971 সালে পাক হানাদারদের সঙ্গে বেশ কয়েকটি সম্মুখ যুদ্ধে অংশ নেয় ভারতীয় মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী। বীরত্বপূর্ণ এই লড়াই মিত্রবাহিনী ও মুক্তিবাহিনীর অসংখ্য সদস্য শহীদ হন। প্রায় 30 লাখ টাকায় সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে ভাস্কর্যটি নির্মাণ করেছে চট্টগ্রাম জেলা পরিষদ। টেকনাফে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ইয়াবা কারবারি নিহত হয়েছে। আজ ভোর রাতে টেকনাফ উপজেলার শামলাপুর এলাকায় এই ঘটনা ঘটে। র্যাব জানায়, শামলাপুর এলাকায় ইয়াবা কেনাবেচার খবরে অভিযানে যায় র্যাব 15-র একটি দল। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে র্যাবকে গুলি করে ইয়াবা কারবারিরা। এ সময় আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ইয়াবা কারবারিরা পালিয়ে গেলেও একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে 10,000 ইয়াবা, একটি LG, একটি ছুরি, 3টি কার্তুজ উদ্ধার করা হয়। সময় হলো আরেকটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আরো একবার স্বাগত, দেখছেন নিউজ 24 দিনের সংবাদ। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। যুক্তরাজ্যে করোনা ভাইরাসের নতুন প্রজাতি শনাক্তের পর ইউরোপের বেশিরভাগ দেশসহ যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারেও দেখা দিয়েছে নিম্নগতি। প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতেও। যুক্তরাষ্ট্রের প্রধান শেয়ার বাজার S&P 500-এর সূচক নিচে নেমেছে অন্তত 1%। ডো জোন্স এবং প্রযুক্তি প্রতিষ্ঠান শাসিত
নাসদাকেরও অনেকটা একই অবস্থা। জার্মানি এবং ফ্রান্সের প্রধান শেয়ার বাজারগুলোর সূচক নেমেছে 3% বেশি। যুক্তরাজ্যের পর বিভিন্ন দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ায় ধস নেমেছে ব্রিটিশ এয়ারলাইনগুলোর শেয়ারে। ব্রিটিশ এয়ারওয়েজ IAGর দর কমেছে এক ধাক্কায় 8.4%। স্বস্তিতে নেই ইউরোপের প্রতিষ্ঠানগুলো। এয়ার ফ্রান্স KLM এর শেয়ারের সূচক কমেছে 5%। সময় হলো আরেকটি বিরতির সঙ্গেই থাকুন। আরো একবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবার খেলার খবর। কর্নার ধাক্কা কাটিয়ে মাঠে ফিরছে ঘরোয়া ফুটবল। ফেডারেশন কাপের উদ্বোধনী ম্যাচে আজ রহমতগঞ্জের বিপক্ষে মাঠে নামছে বসুন্ধরা কিংস। ম্যাচ শুরু সন্ধ্যা 5:30টায়। 4 বিদেশি সহ শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে বসুন্ধরা কিংস। অন্যদিকে দেশীয়দের উপর ভরসা করে গেল আসরে রানার আপ রহমতগঞ্জ ম্যানেজমেন্টের। সংবাদ শেষ করার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। কর্নার ধাক্কায় ফের বিপর্যস্ত বিমান যোগাযোগ। এবার ওমানের সাথে সব ফ্লাইট বাতিল বিমানের। যুক্তরাজ্যের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। প্রকাশ্যে করোনা টিকা নিলেন বাইডেন। যুক্তরাষ্ট্রের পর EU কমিশনেও ফাইজারের চূড়ান্ত অনুমোদন। ভ্যাকসিনের চালানে হামলার আশঙ্কা ইন্টারপোলের। পিকে হালদারকে গ্রেপ্তারের কাজ শুরু ইন্টারপোলে। তদন্ত চলছে তথ্য দুদকের। পাপুলের স্ত্রী ও মেয়েকে 28 ডিসেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টে। স্বাধীনতার মূল চেতনাকে ধ্বংস করে একদলীয় শাসনের দিকে যাচ্ছে সরকার, মন্তব্য ফখরুলের। বিএনপিতে গণতন্ত্রের বালাই নেই বললেন কাদের। দুর্নীতি আর অর্থের দাপটকে রাজনীতি থেকে ধুয়ে ফেলতে দরকার আমূল পরিবর্তন, মত কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিমের। পাথরকুয়ারি খুলে দেওয়ার দাবিতে সিলেটে 72 ঘন্টার পরিবহন ধর্মঘট। সব রুটে যান চলাচল বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ। এবং কর্নার ধাক্কা কাটিয়ে মাঠে ফিরছে ঘরোয়া ফুটবল। ফেডারেশন কাপ শুরু হচ্ছে আজ। প্রথম ম্যাচে বসুন্ধরার প্রতিপক্ষ রহমতগঞ্জ। এই ছিল সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।